শুরু করছি আজকের গল্প। কাপালিকেরা আজও নরবলি দেয়। রনেন বসু। হোমসের ঘুম হঠাৎই ভেঙে গেল। কি একটা ডেকে উঠল। ঘুম ভাঙার পর কোঁকড় কো ও ও ডাকটা আবার ভেসে আসে। আগে কখনো ও ডাক সে শোনেনি, এই প্রথম শুনল। চোখ মেলে সে তাকাতেই দেখতে পেল ভোরের আলোয় ঘর ভরে গেছে। চোখ মেলেই সে কিন্তু অবাক হলো। কোথায় সে শুয়ে আছে? সব কিছুই তার অপরিচিত লাগলো। সে চারদিকে চেয়ে দেখতে থাকে। কচি কলাপাতা রঙে কাঠের সব ঘর, ভারী ভারী পর্দা ফেলা বড় বড় জানলা, দেওয়ালে দেওয়ালে বড় বড় ছবি। অবশ্য সবগুলোই বনের পশু পাখির বিভিন্ন রঙিন ফটোগ্রাফ বাঁধিয়ে টাঙানো আছে। ধীরে ধীরে তার মন পড়ে, গতকাল বেশ রাতে তারা প্রিয় কাকুর বাংলোয় এসে উঠেছে। প্রিয় কাকু বন দপ্তরের উঁচু পদস্থ কর্মচারী। এবারের পুজোয় ছুটিতে তারা বন দেখবে বলেই এখানে এসেছে। দীর্ঘ পথ জিপে পাড়ি দিয়ে যখন সে পৌঁছেছিল তখন তার দুই চোখের পাতা ঘুমে জড়িয়ে আসছিল। কোঁকড় কো আবার একটা ডাক ভেসে আসতেই পাশ থেকে মায়ের গলা শুনতে পেল। মোরগ ডাকছে। ভোরের খবর মোরগই সবার আগে ঘরে ঘরে পৌঁছে দেয়। মোরগ ডাকছে, আমি দেখব বলেই সে লাফিয়ে মশারির বাইরে বেরিয়ে এক ছুটে দরজা খুলে বারান্দায় আসতেই এক বর্ণ ও ছন্দময় বিস্ময়কর জগৎ তার চোখের সামনে ভেসে ওঠে। গভীর বনের মধ্যে ভোরের দৃশ্য যে এত সুন্দর তা তার কল্পনার বাইরে ছিল। এখানে না আসলে এই স্বর্গীয় জগৎ তার কল্পনার বাইরেই থেকে যেত। বেশ কিছু জায়গা জুড়ে বন দপ্তরের কলোনি, 10-12টা ছোট ছোট কাঠের বাড়ি। প্রিয় কাকুর বাংলোটা সবচেয়ে বড় এবং খুব সুন্দর। লন পুরু ঘাসের কার্পেট ঢাকা। শিশির ভেজা ঘাসের মধ্যে পায়ের পাতা ডুবে যেতেই সারা শরীরে এক অপূর্ব শিহরণ জাগে। সে ছুটে চলে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। চারিদিকে গভীর বনের নিচে তখনও জমাট বাঁধা অন্ধকার কাটেনি, কিন্তু গাছের মাথায় মাথায় সোনালি রোদের ঝর্ণাধারা বয়ে চলেছে। পাতার ফাঁকে ফাঁকে নবারুণ আলোয় রামধনুর বুকে প্রজাপতিরা ডানা মেলে উড়ে উড়ে গিয়ে বসেছে ফুলদলের ওপর। তাদের ভারে নুয়ে পড়েছে ফুলেরা। প্রিয় কাকুর বাংলোর সামনেই শিউলির ঝাড়। নিচের ঘাসের মাথায় মাথায় অসংখ্য শিশিরবিন্দু মুক্তোর মতো জ্বলছে। তাতে ছড়িয়ে রয়েছে শিউলি ফুল, তার সুবাস চারিদিকে। হোমস, খেতে এসো, আমরা তোমার জন্য বসে আছি। মায়ের ডাকে সে বারান্দা পেরিয়ে ডাইনিং রুমে ঢুকতে দেখতে পেল সবাই টেবিল ঘিরে বসে। এক নেপালি মহিলা হাতে হাতে সব কিছু এগিয়ে দিচ্ছেন। মুখে তাঁর মিষ্টি হাসি। বাবা মার সঙ্গে প্রিয় কাকু আছেন। তিনি গতকাল তাদের আনতে স্টেশনে গিয়েছিলেন। আর আছেন মার বয়সী আর এক মহিলা। তিনি ওর দিকে তাকিয়ে হেসে বললেন, কাল রাতে তো ঘুমের মধ্যে দুধটুকু ছাড়া আর কিছুই খেলে না, এসো কিছু খেয়ে নাও। হোমস, ইনিই তোমার নতুন কাকি। তারপর সেই নেপালি মহিলাকে দেখিয়ে বললেন, ওকে আন্টি বলে ডাকবে। শুনে মহিলা ওর দিকে মিষ্টি করে হাসলেন। সে মাথা নিচু করে নতুন কাকিকে প্রণাম করতে যেতেই তিনি হাত ধরে ফেলে জোর করে চেয়ারে বসিয়ে দিলেন। খাবারের প্লেট এগিয়ে দিয়ে মার দিকে চেয়ে জানতে চাইলেন, ওর নাম হোমস কেন? নামটার মধ্যে বেশ নতুনত্ব আছে। আর বলেন কেন, ওর বাবা শার্লক হোমসের ভক্ত, তাই ছেলের নামও ওর সেই আদর্শ পুরুষের নামেই রেখেছেন। আমি অবশ্য একটা অন্য নাম রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু ধোপে টেকেনি। শুনে সবাই হেসে ওঠে। তারপরেই প্রিয় কাকু জানতে চাইলেন, তোমার কেমন লাগছে হোমস? অবশ্য এখানে দেখার মতো বিশেষ কিছু নেই, শুধু গাছ আর গাছ। তবে কিছু খরগোশ আর হরিণের দেখা পেতে পারো। পাখিও আছে প্রচুর। মাঝে মাঝেই ভুটান পাহাড় থেকে নেমে আসে বুনো হাতির দল। বাঘও যে 2-4টে নেই তা নয়। শেষের কথাগুলো হোমসের বাবার উদ্দেশ্যে বললেন। চা বাগান আর পাহাড়ি নদীগুলো কিন্তু খুবই সুন্দর।
তারপর সিগারেট ধরিয়ে এর মধ্যে একদিন জলদাপাড়ায় গিয়ে হাতির পিঠে চড়ে আসবো, বুঝলে হোমস? হাতির পিঠে বসে বনের মধ্যে ঘুরে ঘুরে গন্ডার খোঁজার মধ্যে একটা আলাদা থ্রিল আছে। সময় মতো সব কিছুই ঘুরে ঘুরে দেখা যাবে। তুমি কিন্তু একা একা বনের মধ্যে ঢুকতে যেও না, বনের মধ্যে পথ হারানোর সম্ভাবনা খুব বেশি। ঠিক সেই সময় 8-9 বছরের এক নেপালি মেয়ে ঘরে ঢোকে, হাতে ফুলের বড় সড়ো একটা তোড়া। অপরিচিতদের দেখে সে থমকে দাঁড়ায়। বাহ, তোমাকে তো ফুলের পাশে খুব সুন্দর লাগছে। চমৎকার সাবজেক্ট, দাঁড়াও তোমার একটা ফটো তুলে নিই, বলেই হোমসের বাবা ক্যামেরায় তুলে নিলেন। মেয়েটা লজ্জা পেয়ে নতুন কাকির আড়ালে সরে গেল। কাকি হেসে বললেন, কিরে লজ্জা কিসের? তারপর মার দিকে তাকিয়ে বললেন, এই পরমা আছে বলেই পাণ্ডব বর্জিত জায়গায় এখনও বেঁচে পড়তে আছি। ও আমাদের মালির মেয়ে, সারাদিন আমার কাছেই থাকে, প্রতিদিন ফুলের যোগান দেয়। হোমসের ততক্ষণে খাওয়া হয়ে গেছে, সে বাইরে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তা লক্ষ্য করে প্রিয় কাকু বললেন, তুমি বরং পরমার সঙ্গে গিয়ে বুনো হাতির বাচ্চাটাকে দেখে এসো, গতকালই ধরা পড়েছে। শুনে হোমস তো মহা খুশি, সে উঠে পড়ে। কাকি পরমার হাতে একটা কেকের টুকরো দিয়ে বললেন, যাও পিলখানাটা দেখিয়ে আনো। বন দপ্তরের পিলখানায় দুটো মাত্র পোষমানা হাতি, তাদের সামনে ডাঁই করা কলা গাছ, সামান্য দূরে খুঁটিতে বাঁধা ছোট্ট একটা বাচ্চা হাতি। সুর না থাকলে মোটাসোটা শুয়োর বলেই মনে হয়। খুঁটির চারিদিকে বেশ কয়েক পাক ঘুরিয়ে তাকে দুধ খাওয়ানো হচ্ছে। দুধ খাওয়ানোর দৃশ্যটা বেশ মজার। বিরাট ফিডিং বোতলে প্রায় 2 লিটার দুধ, মানুষের বাচ্চার মতো বাচ্চা হাতিটা দুধ খাচ্ছিল। গায়ে তার তখনও ঝাড়াখাড়া খয়েরি রঙের বড় বড় লোম। কাল সবেরে কিট্টু দা পাকড়ায়া যে লোকটি দুধ খাওয়াচ্ছিল তাকে দেখিয়ে পরমা বলল। শুনে হোমসের মনটা বেশ খারাপ হয়ে গেল। বেচারা মা হারা হয়ে গেল। আত্মীয় পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষের কৃতদাস হতে চলেছে সে। লোকটা স্নেহ ভরে দুধ খাওয়ালেও হোমসের তাকে পছন্দ হলো না। সারা দুপুরটা হোমস ঘরে থাকতে বাধ্য হলো। গভীর বনের মধ্যে দুপুরের নির্জনতা যেন চারিদিক থেকে গ্রাস করতে চাইছে। কোথাও কোনো সারা শব্দ নেই। এই প্রথম হোমস বুঝতে পারে প্রচণ্ড শব্দ যেমন কানে তালা লাগায়, তেমনি গভীর নিস্তব্ধতাও মনের মধ্যে এক ঝিম ভাব আনে। মাঝে মাঝে 2-1টা ঘুঘুর ডাক ভেসে আসে। নির্জন দুপুরে ঘুঘুর ডাক নিস্তব্ধতাকে আরও যেন ভয়ঙ্কর নিঃস্ব করে তোলে। মা, কাকি যে যার মতো ঘুমিয়ে আছে, আন্টিও বাড়ি নেই, বিকালেই ফিরবেন। প্রিয় কাকু জিপ নিয়ে জলপাইগুড়ি গেছেন অফিসের কাজে, সঙ্গে বাবাও গেছেন। ঘুমন্ত বাড়ির নিস্তব্ধতা তার আর এক মুহূর্তও ভালো লাগছিল না। বারবার মনে পড়ছিল সদ্য ধরা পড়া বাচ্চা হাতিটার কথা। বাবা মার থেকে বিচ্ছিন্ন শিশুর কি করুণ অসহায় চোখ জোড়া। তাকে আর একবার দেখে আসতে ইচ্ছে হলো তার। নিঃশব্দে দরজা খুলে বাইরে আসতেই চোখে পড়ে অপরাহ্নের বনানীর আর এক রূপ। সে তন্ময় হয়ে চেয়ে থাকে সেদিকে। হঠাৎ তার নজর পড়ে সাদা ধপধপে খরগোশটার দিকে। কিসের তাড়া খেয়ে সবুজ লনের ওপর দিয়ে লাফাতে লাফাতে বারান্দার সিঁড়িতে উঠে আস্তে আস্তে তাকে দেখে দাঁড়িয়ে পড়ে। তারপরেই নিচে লাফিয়ে পড়ে একটা ঝোপের মধ্যে মুখ লুকিয়ে বসে থাকে। হোমসও ছুটে নেমে আসে লনে। হয়তো তারই পায়ের শব্দে খরগোশটা ঝোপ থেকে বেরিয়ে আর একটা ঝোপের মধ্যে ঢুকে পড়ে। সেও তাকে অনুসরণ করে ঝোপের মধ্যে ঢুকতে দেখতে পেল পরমা সেখানে কি যেন খুঁজছে। তাকে দেখে পরমা ঠোঁটে আঙুল ঠেকিয়ে শব্দ করতে নিষেধ করল। সে বুঝতে পারল পরমাও খরগোশটাকেই খুঁজছে। ঠিক সেই সময় খরগোশটা বেরিয়ে লম্বা একটা দৌড় মেরে বেশ দূরের একটা ঝোপের মধ্যে ঢুকে পড়ে। ওরাও ছুটে যায়, কিন্তু পায় না। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দেখা গেল খরগোশটা একটু দূরে অন্য একটা ঝোপের কাছে। ওরাও হই হই করে ছুটে যায়, কিন্তু পর মুহূর্তে সেটাও উধাও। উধার উধার বলে পরমা আরও দূরের ঝোপের দিকে ছুটে যায়। যদিও হোমস এবারে
দেখেনি, তবু পরমার সঙ্গে সঙ্গে সেও ছুটে গেল, কিন্তু সেখানেও নেই। চলতে থাকে খরগোশ ও তাদের মধ্যে চোর পুলিশের খেলা। খেলায় অবশ্য খরগোশেরই জয় হলো। সে কোথায় যে লুকোলো তা ওরা আর জানতে পারল না। হাল ছেড়ে ক্লান্ত শরীরে দুজন হাঁপাতে থাকে। কখন যে দিনের আলো কমে এসেছে দুজনে খেয়ালই করেনি। বনের ভিতর অন্ধকার নামে বেশ তাড়াতাড়ি। দেখতে দেখতে বিশাল বিশাল গাছের নিচে আঁধার জমে ওঠে। হোমস পরমা ঘরে ফেরার জন্য ছটফটিয়ে ওঠে। এই চলো ফেরা যাক। জায়গা তো পরস্ত রাস্তা কাহা মালুম নেই, অন্ধেরে মে খো গায়া। সর্বনাশ, তুমি পথ চেনো না? পরমা কোনো উত্তর দেয় না, দেবেই বা কি? ওরাও এখানে খুব বেশি দিন আসেনি, মাত্র কয়েক মাস হলো। সে এখনকার বিশেষ কিছুই জানে না। অবশ্য এখানে চেনার আছেই বা কি, সবই একরকম মনে হয়। ততক্ষণে অন্ধকার আরও ঘন হয়ে এসেছে। কেউ কারোকে দেখতে পাচ্ছে না। হাত ধরাধরি করে তারা অন্ধের মতো হাতড়াতে হাতড়াতে এগোতে থাকে। যে করেই হোক এখান থেকে তাদের বেরোতেই হবে। হঠাৎই পরমা ভয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলে। তার কান্না শুনে হোমসের বুকের ভিতর গভীর একটা ভয় নেমে আসে। সে বুঝতে পারে অন্ধকারে তারা একই পথে বারবার ঘুরে মরছে। বন থেকে বেরোনোর পথ সহজ নয়। তবুও পরমার হাত ধরে অন্ধের মতো সে এগিয়ে চলে। কিসে যে পা জড়িয়ে দুজনে হুমড়ি খেয়ে পড়ে বুঝতে পারে না। আর তখনই নাকের ওপর ভিজে মিষ্টি গন্ধ মাখানো কি একটা চেপে বসে। বেশিক্ষণ নয়, অল্প কিছুক্ষণের মধ্যে গভীর একটা ঘুমের আবেশে নেমে আসে চোখ জুড়ে। কতক্ষণ তারা ঘুমোর গভীরে তলিয়েছিল তা জানার কথা না। ধীরে ধীরে হোমসের চেতনা ফিরে আসতে শুরু করে। একটু একটু করে চোখের ভিতর ও মনের গভীরে আলোগুলো ফুটে উঠতে শুরু করে। আলোর বৃত্ত চোখের সামনেও ভেসে উঠতে থাকে। সেই সঙ্গে বুঝতে না পারলেও একটা জড়ানো কথা তার কানে আসে। চোখ খুলে প্রথমেই তার নজরে আসে মশালের আলো। এ ধরনের আলো সে আগে কখনো দেখেনি, কিন্তু তা বলে চেনে না তা নয়। সিনেমা বা টিভিতে বহুবার সে এই আলো দেখেছে। হুঁশটা ভালোভাবে ফিরতেই হোমস আবিষ্কার করে তার দুটো হাত পিছমোড়া করে বাঁধা। পা দুটোরও একই অবস্থা। সে কাত হয়ে ভিজে ঘাসের ওপর শুয়ে আছে, মানে তাকে শুইয়ে রাখা হয়েছে। তার বুঝতে অসুবিধা হয় না একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছে, কিন্তু বিপদটা যে কি তা জানে না। হোমস বরাবরই সবার কাছে শুনে এসেছে যে ধীর স্থির প্রকৃতির, সহজে ভয় পায় না বা উত্তেজিত হয় না। তাই এই বিপদের মধ্যেও সে মাথা ঠান্ডা রেখে একের পর এক প্রশ্নের উত্তর পেতে চেষ্টা করে। এখানে সে এলো কী করে? তার হাত পা বা বাঁধাই কেন? কারাই বা বাঁধল? আর কেনই বা বাঁধালো? এরপর তাকে নিয়ে এরা কি করবে? এই জায়গাটাই বা কোথায়? যাদের জড়ানো দু চারটে কথা কানে আসছে তারাই বা কারা? আর তখনই তার ধীরে ধীরে সব কিছু মনে পড়তে শুরু করলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কিছু। পরমার কথা মনে পড়তে সে তাকে খুঁজতে থাকে। সে দেখতে পায় একটা নয় দুটো মশাল জ্বলছে। সেই আলো বনের সামান্যই দেখা যাচ্ছে। অল্প একটু জায়গা, বেশ পরিষ্কার। তার বাইরে গাছের নিচে চাপ চাপ অন্ধকার। অন্ধকারের বুকে জোনাকির আলো মিটমিট করে জ্বলছে। সেই সঙ্গে একটানা ঝিঝির ডাক। ঘাটটা সামান্য বেঁকিয়ে বাঁদিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। সামনেই তেল সিঁদুর মাখানো বলির হাড়িকাঠে পশু বলি দেখছে সে বেশ কয়েকবার। হাড়িকাঠের গায়ে দাঁড় করানো আছে তেল সিঁদুর মাখানো বিরাট এক খাড়া। হাড়িকাঠের ওপাশেই লোক দুটোকে দেখতে পেল। রক্ত রাঙা কাপড় পরা লোক দুটো মানুষের মাথার খুলির পাত্রে বারবার চুমুক দিয়ে একটু একটু করে কি যেন পান করে চলেছে। লোক দুটোকে তার একদম ভালো লাগলো না, কেমন যেন নিষ্ঠুর বলে মনে হলো। হোমসের মনে হলো এরাই বোধহয় কাপালিক। যদিও সে এর আগে চাক্ষুষ কোনো কাপালিক দেখেনি, তবে গল্পের বাইরে সে কাপালিকের বর্ণনাও পড়েছে। কিছুদিন আগে কপালকুণ্ডলা সিনেমাতে সে ভয়ঙ্কর নিষ্ঠুর এক কাপালিক দেখেছিল। তার চিনতে ভুল হয় না। সে বুঝতে পারে সত্যিই এক ভয়ঙ্কর বিপদের মধ্যে সে পড়েছে। সে মরার মতো পড়ে থাকে। আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে অন্য দিকটা লক্ষ্য করতেই পরমাকে দেখতে পেল। তাকেও পিছমোড়া করে হাত পা বেঁধে ফেলে রেখেছে। সে একরকম নেতিয়ে পড়ে আছে। বোঝাই যায় তারও জ্ঞান নেই।
পরমার জন্য হোমসের বড় মায়া হলো। সে আবার ঘাড় ঘুরিয়ে কাপালিক দুটোকে আর একবার দেখল। তারা এক মনে মাথার খুলিতে চুমুক দিয়েই চলেছে। এতক্ষণে সে বুঝতে পারল নাকের ঝাঁঝালো গন্ধটা ওখান থেকেই আসছে। বোম কালী চামুন্ডা করালি। হোমসের বুকের ভিতরটা ধক করে ওঠে। হৃৎপিণ্ডটা যেন এক লাফে গলার কাছে এসে আটকে যায়। সেই বিকট চিৎকারে দুটো পেঁচা ভর পেয়ে পাখা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল। আর কাপালিক দুটোর হাতে খুলির থেকে বেশ কিছু পানীয় চলকে নিচে পড়তেই তারা সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। বোম কালী চামুন্ডা করালি। এবার ঠিক মাথার কাছে মাটি ফুঁড়ে যেন উঠে আসে ভয়ঙ্কর দর্শন বিশাল দেহি আর এক কাপালিক। মাথায় বিশাল জটা, বটগাছের ঝুড়ির মতো তা বুক পিঠ বেয়ে নেমে এসেছে। খালি গা, কোমরের নিচে বাকচাল, গলায় দুটো হাতের বাজু ও কবজিতে মোটা মোটা রুদ্রাক্ষের মালা, কপালে তক্ততিলক, চোখ দুটো জবা ফুলের মতো লাল টকটকে, গলার স্বর যেন মেঘের গর্জন। বুঝতে অসুবিধা হয় না প্রধান কাপালিক। আগের দুটো এর চেলা। তোমরা বলি দুটোর দিকে নজর রাখবে। আজ মহা অমাবস্যায় মা জোড়া বলি পাঠিয়ে দিয়েছেন। ঠিক 11টা 5 অমাবস্যা শুরু, তখনই মায়ের পুজো শুরু হবে। আমার ভক্তরাও আসবে, তা এখনও বেশ কিছুক্ষণ সময় আছে। আমরা পুজোর আয়োজন করব। আমি ততক্ষণ মায়ের সাধনায় বসি। চেলা দুটো মাথা নাড়ে। কাপালিক কাছেই রাখা জালার থেকে জল নিয়ে হাত পা ধুয়ে একটা মশাল তুলে নিয়ে সামান্য এগোতেই মশালের আলোয় হোমস দেখতে পেল গাছপালার আড়ালে একটা ভগ্ন জীর্ণ মন্দির। মন্দিরের সামনে চাতালে মা কালীর মূর্তি, তেল সিঁদুর মাখানো টকটকে লাল জীব। এই পরিবেশে মাকে ভীষণ ভয়ঙ্কর দেখাচ্ছে। বোম কালী চামুন্ডা করালি। কাপালিক মাটিতে মশালটা পুঁতে দিয়ে মায়ের সামনে বুক টান টান করে বসলেন। পর মুহূর্তেই ধ্যানের গভীরে ডুবে গেলেন। চেলারাও যে যার জায়গায় বসে হাতে পানপাত্র তুলে নিল। হোমসের বুঝতে অসুবিধা হলো না তাদের বলি দেবার জন্যই ধরে আনা হয়েছে। ভাবতেই তার বুকের ভিতরে গভীর শূন্যতা নেমে আসে। মায়ের কথা মনে পড়ে। মা হয়তো এতক্ষণে পাগলের মতো কান্নাকাটি করছেন। বাবার কথাও মনে পড়ে। মনে পড়ল আজ সন্ধ্যায় দেওয়ালির বাজি ফাটানোর কথা ছিল। প্রিয় কাকু জলপাইগুড়ি থেকে বাজি আনবেন। কথা ছিল সারা বাংলো আলো দিয়ে সাজানো হবে। হয়তো অন্ধকারেই বসে আছেন বাবা মা কাকু কাকিমা। ভাবতেই বুক ঠেলে কান্না বেরিয়ে আসতে চায়, কিন্তু পর মুহূর্তেই তার মনে পড়ে তাকে বাঁচতেই হবে, আর বাঁচাতে হবে পরমাকেও। যে করেই হোক পরমাকে নিয়ে পালাতে হবে। এবার সে মনটাকে দৃঢ় করে সামান্য মাথা তুলে চারিদিকটা খুব ভালো করে দেখতে থাকে। একটা মশালের সরে যাওয়ায় জায়গাটা বেশ অন্ধকার হয়েছে। তাতে তার ভালোই হলো। পরমার দিকে সে আর একবার তাকালো। সে তখনও মরার মতো পড়ে আছে। এবার সে দেখল চেলা দুটো গাছের গুঁড়িতে হেলান দিয়ে ঝিমোচ্ছে। মনে হলো নেশাটা তাদের একটু বেশিই হয়ে গেছে। কাপালিক তখনও গভীর ধ্যানে মগ্ন। যদিও সে তার পিছনটা দেখতে পাচ্ছে, তবু বুঝতে অসুবিধা হয় না। তিনি চোখ বুজে আছেন। এতক্ষণে নিজের কথা ভাবার সময় পেল হোমস। তার হাত জোড়া পিছমোড়া করে বাঁধা, পা দুটো অবশ্য সামনের দিকে জোড়া করে বাঁধা। বাঁধা দড়ির অভাবে শুকনো লতা দড়ির মতো করে পেঁচিয়ে তাই দিয়ে তাকে বাঁধা হয়েছে। লতার দড়ি খুব একটা মোটা বা শক্ত নয়। বাঁধনও বেশ আলগা বলেই মনে হলো। পরমাকেও ঠিক একইভাবে বেঁধে ফেলে রাখা হয়েছে। খুব সাবধানে হাত মুচড়ে হাতের বাঁধন খোলার চেষ্টা করে সে কিন্তু ব্যর্থ হয়। বাঁধন আলগা হলেও বাঁধনের কৌশল আছে। খোলা সহজ নয়। অন্যভাবে চেষ্টা করতে হবে, কিন্তু পিছমোড়া থাকায় দেখাও যাচ্ছে না। তবুও যতটা সম্ভব ঘাড় ঘুরিয়ে পিছন দিকে তাকাতেই নজর পড়ে ঠিক তার পিছনেই রয়েছে সদ্য কাটা এবড়ো খেবড়ো গাছের গুঁড়ি। হঠাৎ তার মাথায় বুদ্ধি খেলে যায়। সে পাছা ঘষড়াতে ঘষড়াতে সামান্য পিছন সরে গুঁড়ির ধারে হাতের বাঁধনের দড়ি ঘষতে থাকে। দেখতে না পাবার জন্য দড়িটা ঠিকমতো পড়ছে না। হাতের চামড়া বারবার ছড়ে যাওয়ায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হলো। হোমস অনুভব করে হাত কেটে রক্ত পড়ছে, তবু সে কিছুতেই হার স্বীকার করবে না। হার স্বীকার মানেই মৃত্যুর হাতে নিজেকে, সেই সঙ্গে পরমাকেও সঁপে দেওয়া। তা কিছুতেই সম্ভব না। নিজেকে বাঁচাতেই হবে।
বাঁচাতে হবে পরমাকেও। সে দাঁতে দাঁত চেপে প্রাণপণে হাতের বাঁধন ঘষতে থাকে। বোম কালী চামুন্ডা করালি। হঠাৎ ধ্যানরত কাপালিকের বিকট হুঙ্কারে তার বুকের ভিতরটা ধক করে ওঠে। তবে কি কাপালিক তার মনের কথা জানতে পেরেছে? সে গাছের গুঁড়ির উপরেই হেলান দিয়ে আগের মতো পড়ে থাকে। কাপালিকের হুঙ্কার আর শোনা গেল না। কিছুক্ষণ মরার মতো পড়ে থাকার ভান করে আস্তে আস্তে চোখের পাতা ফাঁক করে দেখতে পেল কাপালিক যেমন ধ্যানে বসেছিল তেমনি বসে আছে। আপাতত ভয় পাবার কিচ্ছু নেই। ধ্যানের মধ্যে মাঝে মাঝে এরকম চিৎকার করা তার অভ্যেস। নিশ্চিন্ত হয়ে সে আবার হাতের বাঁধন ঘষতে থাকে, দাঁতে দাঁত চেপে। হাতের চামড়া ছেঁড়ার যন্ত্রণাকে সে অগ্রাহ্য করে। হঠাৎই হোমস বুঝতে পারে হাত জোড়া তার মুক্ত, বাঁধন কেটে গেছে। তবু হাত দুটো সামনে আনে না। ভালো করে নজর করতে থাকে চেলা দুটোকে। সে দুটো তখনও ঝিমোচ্ছে। তাদের মাথা একবারে বুকের কাছে ঝুলে পড়েছে। সে বুঝতে পারে তাদের হুঁশ নেই। এদিকে কাপালিকও অন্যদিকে ফিরে ধ্যানে মগ্ন। এটাই পরম সুযোগ। হোমস হাত দুটো সামনে আনে। কবজি থেকে তখনও রক্ত ঝরছে, সঙ্গে যন্ত্রণাও হচ্ছে। বেশ, তবুও সে তা অগ্রাহ্য করে দ্রুত হাত পায়ের বাঁধন খুলতে থাকে। উৎকণ্ঠা বুকের ভেতর প্রচণ্ড ঘা দিচ্ছে। প্রতি মুহূর্তে ধরা পড়ার ভয়, কিন্তু হোমস জানে তাকে বাঁচতেই হবে এবং বাঁচাতে হবে পরমাকে। তার সামনে সিঁদুর মাখা হাঁড়িকাঠ আর ভয়ঙ্কর খাঁড়া যেন মৃত্যুর হাতছানি। দ্রুত পায়ের বাঁধন খুলে নিঃশব্দে হামাগুড়ি দিয়ে পরমার কাছে সরে এসে তার হাত ও পায়ের বাঁধন খুলে দেয় হোমস। কিন্তু পরক্ষণেই বুঝতে পারে বাঁধন খুলে দিলেও কোনো লাভ হবে না। পরমার জ্ঞান তখনও ফেরেনি। হোমস সঙ্গে ছুটে পালানোর প্রশ্নই ওঠে না তার। আবার তাকে কাঁধে তুলে হোমসের পক্ষেও পালানো সম্ভব না। কিন্তু এভাবে আবার ধরা পড়ার কোনো মানে হয় না। তাকে একাই পালাতে হবে, যদিও একা পালাতে মন চাইছে না। বেচারি পরমা। হোমসের দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। পরক্ষণেই মনে হলো এখনও হয়তো কিছুটা সময় আছে। পালিয়ে গিয়ে লোকজন ডেকে আনতে পারলে পরমাকে হয়তো বাঁচানো যেতে পারে। কিন্তু ওকে ফেলে যেতেও মন চায় না। আবার বেশিক্ষণ অপেক্ষা করাও সম্ভব নয়। শেষবারের মতো তাকে একটা ঠেলা মারে হোমস। বৃথা চেষ্টা, কোনো সাড়া মেলে না পরমার। সমস্ত দ্বিধা জড়তা ঝেড়ে ফেলে আগের মতোই নিঃশব্দে হামাগুড়ি দিয়ে পাশের মোটা একটা গাছের আড়ালে গিয়ে উঠে দাঁড়ায় হোমস। ঊর্ধ্বশ্বাসে দৌড় মারে বনের গভীরে। কিন্তু পরক্ষণেই বুঝতে পারে বনের মধ্যে দৌড়ানো সহজ নয়, বিশেষ করে রাতের অন্ধকারে। পদে পদে বাতা। তবুও সে মনে মনে প্রতিজ্ঞা করে যে করেই হোক তাকে প্রিয় কাকুর বাংলোয় পৌঁছাতেই হবে, বাঁচাতেই হবে পরমাকে। কিন্তু বনের মধ্যে সে দিশাহারা। কোন দিকে যাবে সে? থেমে থাকলে তো চলবে না। প্রতি মুহূর্তে পরমার মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। হোমসের চোখের সামনে ভাসে অসহায় জ্ঞানহারা পরমার মুখ, হাঁড়িকাঠ ও খাঁড়া। কিন্তু তার মানে একটাই প্রতিজ্ঞা, যে করেই হোক ওকে বাঁচাতেই হবে। ধীরে ধীরে তার দেহ অবসন্ন হয়ে আসে, দম ফুরিয়ে বুক ফাটে। গাছের লতা পাতায় পা জড়িয়ে সে বেশ কয়েকবার আছড়ে পড়ে। ঝুলন্ত নিচু ডালে বারবার মাথা ঠোকা খেতে খেতে মাথা ক্ষতবিক্ষত। ঝোপঝাড়ের খোঁচায় গায়ের জামা কখনো ওর অজান্তে ছিঁড়ে খুলে গেছে, তা ওর খেয়াল নেই। সারা শরীর বেয়ে গড়িয়ে পড়ছে ঘাম আর রক্ত। তবুও সে দিক বিদিক শূন্য হয়ে ছুটে চলেছে এক চিন্তা নিয়ে, পরমাকে বাঁচাতেই হবে। ঠিক এই সময় তার কানে ভেসে আসে রেডিওর গান। পরক্ষণে চোখের সামনে ভেসে ওঠে আলো। ক্রমে পরিষ্কার ফুটে ওঠে সামনেই কয়েকটা কাঠের বাড়ি। হোমস উপলব্ধি করে তার শরীর আর চলছে না। সে সাহায্যের জন্য চিৎকার করে ওঠে। মাথা ঘুরে হয়তো পড়েই যেত, কিন্তু তাকে পড়লে চলবে না। পরমার জীবন মরণ তার হাতে। তাকে বাঁচাতেই হবে, যে করেই হোক তাকে বাড়ির মধ্যে ঢুকোতে হবে। তা নইলে পরমাকে বাঁচানো যাবে না। এবার তার ইচ্ছা শক্তি আর দুর্বল শরীরের বিরুদ্ধে বিদ্রোহ করে ছুটে চলে বাড়িটার দিকে। সে উন্মাদের মতো কাঠের বারান্দায় দুম দাম আওয়াজ তুলে বন্ধ দরজার ওপর আছড়ে পড়ে। কে কে? বাইরে ভিতর থেকে পুরুষের কণ্ঠস্বর ভেসে আসে, কিন্তু জবাব দেওয়ার ক্ষমতা নেই হোমসের। তার গলা থেকে শুধু গোঙানি বেরিয়ে আসে। তারপরেই সে শব্দহীন অন্ধকার জগতে তলিয়ে যায়। চোখে মুখে জলের ঝাপটা পড়তেই ধীরে ধীরে আবার সে ফিরে আসে আলো ও শব্দময় জগতে। প্রথমেই চোখের সামনে ফুটে ওঠে বর্ণময় আলোর জাল। তারপর আলোর জালের সুতাগুলো পরস্পরের
মিলিত হয়ে এক একটা আকারের রূপ নিতে থাকে। প্রথমেই যে রূপটা আকার নিল তা যেন মায়ের রূপ, পাশে পাশে আরও কয়েকটা। মা। হঠাৎই অস্পষ্ট স্বরে মা ডাক বেরিয়ে আসে তার মুখ থেকে। এখন কেমন লাগছে বাবা? সে যেন ঠিক মায়ের গলাই শুনতে পেল। জ্ঞান ফিরেছে। পাশ থেকে আর একজনের গলা শোনা গেল। এখন কেমন লাগছে বাবা? হোমস বুঝতে পারে ইনি তার মা নন, তবে মার মতোই স্নেহ মাখানো কথা বলেন। আমি কোথায়? সে উঠে বসার চেষ্টা করে। আমাদের কোয়ার্টারে তুমি। এখন উঠো না। ভয় কি? আমরা তো আছি। আপনারা কারা? আমি এখানকার ডেপুটি রেঞ্জার। তুমি এই রাতের অন্ধকারে বনের মধ্যে কি করে এলে? গৃহকর্তা বললেন। সঙ্গে সঙ্গে পরমার কথা মনে পড়ে গেল হোমসের। পরমা? পরমা কোথায়? ওকে ওরা মেরে ফেলেছে। 11টা কি বেজে গেছে? কে পরমা? তাকে কারা মেরে ফেলবে? 11টা 5 কি বেজে গেছে? না, এখনো বাজেনি। বাজেনি? তাহলে পরমা এখনও বেঁচে আছে। ওকে বাঁচান, আপনারা ওকে বাঁচান। 11টা 5 বাজলেই ওরা ওকে মেরে ফেলবে। হোমস কাতর কণ্ঠে আবেদন করতে করতে জোর করে উঠে বসার চেষ্টা করে। তার 2 চোখে জলের ধারা নেমে আসে। কে পরমা? কি হয়েছে তার? 11টা 5 বাজলে কারা তাকে মেরে ফেলবে? কেনই বা মারবে? ভদ্রলোকটি জানতে চাইলেন। সেই মায়ের মতো মহিলাটি কখন যেন বেরিয়ে গিয়েছিলেন ঘর থেকে। তিনি 1 গ্লাস গরম দুধ নিয়ে এবার ঘরে এলেন। এটুকু খেয়ে নাও বাবা, বলে তিনি গ্লাসটা তার মুখের সামনে ধরলেন। ওরা যে পরমাকে মেরে ফেলবে ততক্ষণে। ওরা কারা? কখন বা মেরে ফেলবে? ভদ্রলোকটি আবার জানতে চাইলেন, কিন্তু হোমসের আর কথা বলার মতো অবস্থা নেই। সে হু হু করে কাঁদতে থাকে। দাঁড়াও, ওকে দুধটুকু খাইয়ে দিই, তারপর যা জানার জেনো। মহিলাটি সস্নেহে তার পিঠের ওপর হাত রেখে মুখের সামনে দুধের গ্লাসটা ধরে বললেন, তোমার কোনো ভয় নেই বাবা, পরমাকে কেউ মেরে ফেলতে পারবে না। উনি এই বনের কর্তা, পরমাকে উনি ঠিক বাঁচাবেন। এখনও 11টা 5 বাজতে বেশ কিছু দেরি আছে। ততক্ষণে দুধটুকু খেয়ে ওনাকে সব কথা খুলে বলো। তা নইলে উনি বুঝবেন কি করে, আর পরমাকেই বা বাঁচাবেন কি করে? মহিলার কথায় কাজ হলো। তাছাড়া এই দুপুরের পর এখনও পেটে কিছুই পড়েনি। সারা সন্ধ্যায় শরীরের ওপর যা ধকল, তা তো কিছুই কম ছিল না। অনিচ্ছা সত্ত্বেও দুধটুকু খেয়ে সে জানতে চাইল এখন ঠিক কটা বাজে। হাত ঘড়ির দিকে তাকিয়ে ভদ্রলোকটি জ্বালালেন, ঠিক 10:30। তাহলে এখন পরমা বেঁচে আছে, কিন্তু 11টা 5 বাজলেই অমাবস্যা শুরু হবে, আর তখনই ওরা বলি দেবে। ওকে আপনারা বাঁচান। অমাবস্যা? বলি, পরমা কি তোমাদের পোষা পাঁঠা? না না, পরমা পাঁঠা নয়, প্রিয় কাকুর বাংলোর মালির মেয়ে। ওরা আমাদের দুজনকে ধরে এনেছিল বলি দেবে বলে। আমি কোনো রকমে পালিয়ে এসেছি, কিন্তু ও পারেনি, অজ্ঞান হয়ে পড়ে আছে। ওরা নিশ্চয়ই। কান্নায় কথা জড়িয়ে যায়। সে কি, ওরা তাহলে এই বনেই এসেছে? ওরা কারা গো? বেআইনি শিকারী আর কাঠচোর চালানদারদের অসম থেকে কয়েকজন তান্ত্রিক এনেছে গোপনে পুজো করবে বলে। সে খবর আমাদের কাছে আছে, কিন্তু ওরা যে আমাদের বিটেই এসে ঘাঁটি গেড়েছে তা জানতাম না। তার উপর শুনেছি মানুষ বলি দেবে। এ তো ভয়ঙ্কর কথা। আমার গার্ডগুলো কি কোনো খবরই রাখে না? যত সব অপদার্থের দল। হোমস আপন মনেই বলে চলে, ওরা 3 জন কাপালিক অমাবস্যা শুরু হলেই আমাদের বলি দেবে বলে ধরে রেখেছিল। আমি পালিয়ে এসেছি, কিন্তু পরমার জ্ঞান ফেরেনি বলে পালাতে পারিনি। ওগো, কি সর্বনেশে কথা গো! মায়ের নামে এ কি অনাসৃষ্টি কাণ্ড! ওগো, তোমরা কেউ মেয়েটাকে বাঁচাও। তোমার 2টি পায়ে পড়ি, তুমি এক্ষুনি যাও। যাব তো বটেই, কিন্তু এত বড় বিটের মধ্যে ওদের খুঁজব কোথায়? যে করেই হোক খুঁজে বার করো। ঘড়ির দিকে চেয়ে বললেন, এদিকে অমাবস্যা লাগতেও আর দেরি নেই। তুমি সেই জায়গা দেখলে চিনতে পারবে। হোমসের কাছে জানতে চাইলে রেঞ্জার সাহেব একটা ভাঙা মন্দির, মাথায় গাছ গজিয়েছে, সামনে কয়েকটা গাছ নতুন কাটা হয়েছে, মনে হয় আজকালের মধ্যেই। তোমার কথা শুনে মনে হয় ভবানী ডাকাতের মন্দিরের কথাই বলছো, এবং তা খুব একটা দূর নয়। বাহাদুর বাহাদুর। হঠাৎ তিনি ডাকতে ডাকতে দরজার দিকে এগিয়ে গেলেন। সামান্য দূর থেকে বাহাদুরের সাড়া পাওয়া গেল।
কি সাহাব? তারপরেই এক স্বাস্থ্যবান নেপালি ঘরে ঢুকে সেলাম জানায়। চোরাচালানকারদের এই কাপালিকদের ভবানী ডাকাতের মন্দিরে এনে রেখেছে। সেখানেই নাকি আজ ওদের পুজো হবে, সঙ্গে নরবলিও দেবে। এদের দুজনকে ধরে এনেছিল, এ পালিয়ে এসেছে, কিন্তু এর সঙ্গী একটা মেয়ে পালাতে পারেনি। এক্ষুনি না গেলে মেয়েটাকে বাঁচানো যাবে না। তুমি ফরেস্ট গার্ডদের রেডি হতে বলো। আর দেখো তো এই ছেলেটাকে আগে কখনো দেখেছো কি না? কোনো ফরেস্ট বাবুর ছেলে বলে চিনতে পারো? বাহাদুর কিছু বলার আগেই হোমস বলে ওঠে, আমরা প্রিয় কাকুর বাংলোয় গতকাল এসেছি। প্রিয় কাকু মানে ডিএফও সাহেবের বাংলো। তুমি কি ডিএফও সাহেবের আত্মীয়? পরমা? আর পরমাকে? প্রিয় কাকুর বাংলোর মেয়ে। আই সি, তামাংয়ের মেয়ে। বাহাদুর এখনই পদমকে সাইকেলে সাহেবদের বাংলায় পাঠিয়ে জানিও তাদের ছেলেটি আমাদের কাছে আছে। তামাংয়ের মেয়ের বিপদের কথা জানতে বলো। আর জিপটা বার করো। জি সাহেব বলে বাহাদুর ছুটে বেরিয়ে যায়। হোমসের ক্ষতস্থান পরিষ্কার করতে করতে মহিলা জানান, একে আর নেওয়ার দরকার নেই। কি দরকার? পোশাক পরতে পরতে জানালেন রেঞ্জার। না না, আমাকে নিয়ে চলুন, আমি যাব, পরমার খুব বিপদ। হোমস অনুনয় করতে থাকে। ভদ্রলোক কয়েক সেকেন্ড তার মুখের দিকে কাতর অনুরোধ শুনে তিনি আর না করতে পারলেন না। মহিলার মৌন সম্মতি পেয়ে তিনি বললেন, বেশ চলো। পরমার জন্য আমি খুব ভয় তুমি খুব ভয় পাচ্ছ তো? কোনো ভয় নেই, ওর কোনো ক্ষতি হতে দেব না। পোশাক পরা হলে আগ্নেয়াস্ত্র সঙ্গে নিলেন। সেই সময় বাইরে জিপের আওয়াজ শোনা গেল। বাহাদুর গাড়ি এনেছে, চলে যাওয়া যাক। তারপর স্ত্রীর দিকে ফিরে বললেন, ভয় নেই, মেয়েটার কোনো ক্ষতি হতে দেব না। আর হ্যাঁ, এর গায়ে যা হোক একটা কিছু দাও। মহিলা তার হোস্টেলের থেকে পরা ছেলের জামা প্যান্ট বার করে দিলেন। হোমস তা পরে প্রস্তুত হতেই তিনি হাত জোর করে দেবতার উদ্দেশ্যে প্রণাম জানালেন। জমাট বাঁধা অন্ধকারের বুক চিরে জিপের হেডলাইটের তীব্র আলোয় ছুটে চলেছে। বনের ভিতর জিপ চলার পথ থাকলেও তা বেশ সংকীর্ণ। গাছের ঝুলন্ত ডালপালা জিপের চালে বার ঝাপটা দিচ্ছে। মিনিট 7-8 চলার পর জিপ দাঁড়িয়ে গেল। সাহাব, গাড়ি और नहीं जाएगा, जाने का রাস্তা নেই। ঠিক আছে, হেঁটেই যাব। জিপে যাওয়া আর উচিতও নয়, ওরা সাবধান হয়ে যাবে। বাহাদুর, তুমি একে কাঁধে নাও। হোমসকে দেখিয়ে আদেশ করলেন। না না, আমাকে কাঁধে নিতে হবে না, আমি হেঁটে যেতে পারবো। আমার কোনো অসুবিধা হচ্ছে না। তাড়াতাড়ি চলুন পরমা। আর কোনো ভয় নেই, আমরা এসে গেছি। এখনও হাতে বেশ কয়েক মিনিট সময় আছে। আমি পালিয়েছি বলে ওরা হয়তো তাড়াতাড়ি করতে পারে, এই ভয় তো আমিও করছি সাহাব। জিপের ইঞ্জিন বন্ধ করে নেমে আস্তে আস্তে বলে বাহাদুর, তা হয়তো করবে না। অমাবস্যা না হলে তো পুজো আরম্ভই হবে না। তাছাড়া ওরা হয়তো ভাবছে অন্ধকারের মধ্যে গভীর বনে ছেলেটা রাস্তা খুঁজে পাবে না। সে যা হোক, তাড়াতাড়ি চলো। পিছনে তখন অন্যরাও গাড়ি থেকে নেমে পড়েছে। ওরা অভ্যস্ত পায়ে হেঁটে চললেও হোমসের খুব কষ্ট হচ্ছিল। অন্ধকারে সে কিছুই। হঠাৎ গাছপালার ফাঁকে ফাঁকে মৃদু আলো দেখে ওরা সতর্ক হয়। সবার আগে কুকড়ি হাতে বাহাদুর, সঙ্গে আর একজন, তারপরেই বন্দুক হাতে রেঞ্জার সাহেব। অন্যরাও ধীর পায়ে এগিয়ে চলেছে। চোখের সামনে থেকে শেষ ঝোপের আড়ালটা সরে যেতেই সবার বুকের রক্ত হিম হয়ে গেল। হাঁড়ি কাটে পরমার গলা। তার 2 কানে জবা ফুল গোজা, গলাতেও জবা ফুলের মালা। বোধহয় স্নান করানো হয়েছে, তাই সর্বাঙ্গ জবজবে ভিজে। হাত দুটো পিছমোড়া করে বাঁধা, যদিও তার দরকার ছিল না। তখনও সে বেহুঁশ হয়ে নেতিয়ে পড়ে আছে। মাথার নিচেই বড় সড়ো একটা মাটির মালসা, তাতে ছড়ানো কলা একটা। মাথাটা ছিন্ন হয়ে ওই মালসাতেই পড়বে। পাশেই এক চেলা দুহাতে খাঁড়া মাথার ওপর তুলে প্রস্তুত হয়ে আছে। যে কোনো মুহূর্তে তা নেমে আসতে পারে। একটু দূরে কয়েকজন হাত জোর করে দাঁড়িয়ে। তাদের চেহারাগুলো হোমসের ভালো লাগলো না। তার দৃষ্টি চলে যায় প্রধান কাপালিকের দিকে। কাপালিক জবা ফুল হাতে মন্ত্র পড়ে, সেই মন্ত্রের জল ছিটিয়ে দিচ্ছে পরমার গায়ে। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে হোমস আর্তনাদ করে ছুটে যায়। মেরো না ওকে। তার আর্তনাদে চেলাটা মুখ খুলেই ওদের দেখেই খাঁড়া ফেলে ছুটে পালায়। তার দেখা দেখি অন্যরাও অন্ধকারে গা ঢাকা দেয়।
বলির বিঘ্ন হতে দেখে প্রধান কাপালিক দ্রুত হাতে খাঁড়া তুলে নিয়ে উচ্চকণ্ঠে মন্ত্র পড়তে পড়তে সবেগে খাঁড়ার কোপ বসাতে যায়। আর ঠিক সেই মুহূর্তেই কী ঘটল হোমস বুঝতে পারল না, শুধু দেখতে পেয়েছিল বাহাদুর শূন্যে লাফিয়ে উঠে তার ঘাড়ে গিয়ে পড়তেই সে ছিটকে একপাশে পড়ে ঘাড়ের ওপর বাহাদুরকে নিয়ে আর খাড়াটা পড়ে অন্য পাশে। অন্য গার্ডরা ছুটে যায়, বেঁধে ফেলে কাপালিককে। রেঞ্জার সাহেব ততক্ষণে পরমাকে সস্নেহে কোলে তুলে নিয়েছেন। কাপালিক তখনও উন্মাদের মতো চিৎকার করে চলেছে। ঠিক সেই সময় দূর থেকে হর্নের শব্দ শোনা গেল, সেই সঙ্গে মানুষজনের চিৎকার। এদিক থেকে একজন তার জবাব পাঠায়। কিছুক্ষণের মধ্যে কয়েকটা টর্চের আলো আর অনেক মানুষের গলা শোনা গেল। সবার আগে প্রিয় কাকুকে দেখা গেল, সঙ্গে পুলিশ। তারপরেই পরপর বাবা মা, নতুন কাকি, পরমার বাবা মা আর রেঞ্জার সাহেবের স্ত্রী, এমনকি আন্টিও এসেছেন। সবাইকে একসঙ্গে দেখে হোমসের সে কি ভালো লাগছে। পরমার মা ছুটে এসে মেয়েকে কোলে নিয়ে কেঁদে ফেললেন। তারপর হোমসকে আদর করতে করতে নিজেদের ভাষায় কী সব বলতে থাকেন। হোমস আর বিন্দু বিসর্গও বুঝল না। আপনার ছেলের জন্যই পরমাই যাত্রায় বেঁচে গেল। রেঞ্জার সাহেব হোমসের মাথায় হাত বোলাতে বোলাতে মায়ের উদ্দেশ্যে বললেন। মাও ছেলেকে বুকে জড়িয়ে হু হু করে কেঁদে ফেললেন। সবই যখন হাসি কান্নায় দুলছে, তখন প্রিয় কাকুর গলা শোনা গেল। তিনি রেঞ্জার সাহেবকে অনুরোধ করলেন, গাঙ্গুলিবাবু, কাইগুলি আপনি নিজের হাতে মায়ের মূর্তিটা ভট্টাচার্যমশাইয়ের কালীবাড়িতে নিয়ে যান। আমার নাম করে ওনাকে বলবেন এবার যেন উনি জোড়া প্রতিমায় পুজো করেন। আরও বলবেন আমরা সবাই যাচ্ছি, সারা রাত পুজো দেখে সকালে প্রসাদ খেয়ে ফিরব। কি কিছু ভুল বললাম? শেষের প্রশ্নটা সবার দিকে ছুড়ে দিলেন। মহিলারা গড় হয়ে অন্যেরা হাত জোর করে মায়ের উদ্দেশ্যে প্রণাম জানালেন। আশা করি আপনাদের এই পুরো গল্পটা ভীষণ ভালো লেগেছে। নতুন নতুন আরও গল্প শোনার জন্য আপনারা অধ্যায় অডিও স্টোরিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।